নমস্কার, আরসিবিএস চ্যানেলের পক্ষ থেকে জানাই 2021 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জানাই আগাম শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। ঠিক আছে, আজকে আমরা ভৌত বিজ্ঞান নিয়ে সম্ভাব্য কোশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রথম চ্যাপ্টারে যেটা রয়েছে তোমাদের পরিবেশের জন্য ভাবনা। এই পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টারটা থেকে যে সমস্ত সম্ভাব্য কোশ্চেনগুলো আসতে পারে আমি একটু বলছি, তোমরা একটু মন দিয়ে শুনবে। ওজোন স্তর ধ্বংসের কারণ। ওজোন স্তর ধ্বংস হয় কীভাবে, কয়েকটা জিনিস খুব ভালো করে মনে রাখবে। যেমন আগে জানতে হবে ওজোন স্তর ধ্বংস করার আগে ওজোন স্তর ধ্বংসের কারণ সিএফসি কি বা ফ্রিয়ন্স। ফ্রিয়ন্স কি? ফ্রিয়ন্স হলো ক্লোরোফ্লুরোকার্বন অর্থাৎ সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। একে এক কথায় বলা হয় ফ্রিয়ন্স। এর উৎস কোথায়? এর উৎস হলো রেফ্রিজারেটর, এসি, এগুলো থেকে এই সিএফসি গ্যাস বের হয়। উদাহরণগুলো হলো CF, CL3, CF2, Cl2, ট্রাইক্লোরোফ্লোরোমিথেন, আর এটা হচ্ছে ডাইফ্লোরোমিথেন। ট্রাইক্লোরোফ্লোরোমিথেন, এটা হচ্ছে ডাইফ্লোরোমিথেন। এটা হচ্ছে সিএফসি গ্যাসের উদাহরণ। ওকে, এই সিএফসি গ্যাসগুলো ওজোন স্তরকে ধ্বংস করে কিভাবে? না, এই সিএফসি গ্যাসগুলো ইউভি রশ্মির প্রভাবে ভেঙে গিয়ে CFCl2 যুক্ত Cl সক্রিয় ক্লোরিন মানে জায়মান ক্লোরিন উৎপন্ন করে। এটা হচ্ছে খুব সক্রিয়, ভেরি রিঅ্যাক্টিভ, সক্রিয় ক্লোরিন উৎপন্ন করে। ঠিক তেমনই CF2Cl2 ইউভি রশ্মির প্রভাবে ভেঙে গিয়ে CF2Cl যুক্ত Cl উৎপন্ন করে। এই সক্রিয় ক্লোরিন কি করে? এই সক্রিয় ক্লোরিন ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে ওজোন গ্যাসকে ভেঙে দিয়ে কি উৎপন্ন করে? ক্লোরিন মনোক্সাইড যুক্ত অক্সিজেন গ্যাস। আবার উৎপন্ন ওই ক্লোরিন মনোক্সাইড ওজোন গ্যাসকে ভেঙে দিয়ে উৎপন্ন করে Cl যুক্ত 2O2 অক্সিজেন। তাহলে কি হচ্ছে? ওজোন গ্যাসকে সক্রিয় ক্লোরিন পরমাণু ভেঙে দিয়ে ক্লোরিন মনোক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন করলো। যে ক্লোরিন মনোক্সাইড উৎপন্ন করলো ওই ক্লোরিন মনোক্সাইড আবার ওজোন গ্যাসকে ভেঙে ক্লোরিন উৎপন্ন করলো। এই সক্রিয় ক্লোরিন আবার পুনরায় ওজোন গ্যাসকে ভাঙবে। তাহলে এই প্রক্রিয়াটা চক্রাকারভাবে চলতে থাকবে এবং ওজোন স্তরটা যে রয়েছে আমাদের ওজোন স্তরটা ধীরে ধীরে ধ্বংস হয়ে আসবে। তাহলে এই ওজোন স্তর ধ্বংস হয় কিভাবে, এটা আলোচনা করতে গিয়ে এই চারটে বিক্রিয়া আর এই উদাহরণ অবশ্যই তোমরা দেবে। এই চারটে বিক্রিয়া লিখে এবং নিজের ভাষায় এটাকে ডিসক্রাইব করে দেবে। ওজোন স্তর ধ্বংসের এটা হচ্ছে কারণ। ঠিক আছে, ওজোন স্তর ধ্বংসের কারণ হলো ওজোন স্তর সৃষ্টি হয় কী করে? ওজোন গ্যাস। না, ওজোন গ্যাস সৃষ্টির হয় কারণ হচ্ছে না অক্সিজেন গ্যাস ভেঙে গিয়ে দুটো পরমাণু উৎপন্ন করে ইউভি রশ্মির প্রভাবে। দুটো পরমাণু উৎপন্ন করে, অক্সিজেন পরমাণু। এই অক্সিজেন পরমাণু আরেকটা অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে O3 গঠন করে। অক্সিজেন অণু প্রথমে ভেঙে গিয়ে দুটো অক্সিজেন পরমাণু উৎপন্ন করে। এই অক্সিজেন পরমাণু আবার অক্সিজেন গ্যাসের সাথে যুক্ত হয়ে O3 গঠন করে। ওজোন গ্যাসের বৈশিষ্ট্য হচ্ছে কি? এটা আষ্টে গন্ধযুক্ত গ্যাস। ঠিক আছে, এটা হয়ে গেল আমার ওজোন স্তর ধ্বংসের কারণ। ওকে, এরপর এখান থেকে যেটা পড়তে হবে তোমাদেরকে চিরাচরিত শক্তি, অচিরাচরিত শক্তি।
চিরাচরিত শক্তি কোনগুলো আর অচিরাচরিত শক্তি কোনগুলো? যেগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছিল কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে এবং পরে সেটা সৃষ্টি হতে অনেক বছর সময় লেগে যাবে এবং শেষ হয়ে গেলে সহজে পাওয়া যাবে না, সেটা হচ্ছে চিরাচরিত শক্তি। অচিরাচরিত শক্তি কোনগুলো? যেগুলো আমরা যেমন বায়ু শক্তি আর জোয়ার ভাটা শক্তি, এগুলোকে কাজে লাগিয়ে আমরা যখন ধরো বিদ্যুৎ উৎপাদন করা বা হচ্ছে গিয়ে বায়োডিজেল উৎপন্ন করা, এগুলো হচ্ছে গিয়ে আমার অচিরাচরিত শক্তি। আর চিরাচরিত শক্তি যেগুলো পেট্রোল ডিজেল বা কেরোসিন, এগুলো ফুরিয়ে গেলে ভবিষ্যতে আর পাওয়া যাবে না, এগুলো হচ্ছে চিরাচরিত শক্তি। এগুলো উদাহরণ শুধু মনে রাখবে। আরেকটা জিনিস মনে রাখবে এখানে, বায়োডিজেল কি? বায়োডিজেল কি? বায়োডিজেল কি এটা মনে রাখবে। আচ্ছা, 2 CBM এর পুরো নাম কি? CBM এর পুরো নাম কি? CBM এর পুরো নাম কি? কোল বেড মিথেন। 3 কোল বেড মিথেন। আচ্ছা, মিথেন হাইড্রেটের সংকেত। মিথেন হাইড্রেটের সংকেত কি? আচ্ছা, এরপর মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে কেন? ফায়ার আইস বলে কেন? পাওয়ার অ্যালকোহল কি? পাওয়ার অ্যালকোহল কি? এই যে মিথেন হাইড্রেট বা মিথেন, এটা সংকেত কি? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর CBM এর পুরো নাম। আর পাওয়ার অ্যালকোহল হচ্ছে যে সমস্ত দেশে ডিজেলের পরিমাণ বা পেট্রোলের পরিমাণ কম, সেই সমস্ত দেশে কি করা হয়, পেট্রোলের সঙ্গে 75% পেট্রোল এবং তার সঙ্গে 25% অ্যালকোহল মিশিয়ে যে দ্রবণটা উৎপন্ন হয় সেটা গাড়ির জ্বালানি হিসেবে কাজে লাগে, এটাকে পাওয়ার অ্যালকোহল বলে। ঠিক আছে। আর CBM এর পুরো নাম তো জানো সবাই, কোলবেড মিথেন। আর মিথেন হাইড্রেটের সংকেত জানো তোমরা। ঠিক আছে। এই চ্যাপ্টারটা এই কোশ্চেনগুলো করে রাখবে। এরপর আমরা যাব রাসায়নিক গণনা চ্যাপ্টার। রাসায়নিক গণনা, এই চ্যাপ্টারটা থেকে একটি অঙ্ক অবশ্যই পড়বে। ঠিক আছে। এই চ্যাপ্টারটা করার আগে তোমাদেরকে একটু ধারণা করে নিতে হবে যে এনটিপিতে 1 মোল গ্যাসের আয়তন, 1 মোল গ্যাসের আয়তন কত না? 22.4 লিটার। ঠিক আছে, 22.4 লিটার। আর 1 গ্রাম অণু পদার্থ সমান 1 গ্রাম অণু পদার্থ সমান 6.022 × 10⁻23 সংখ্যক অণু। ঠিক আছে। আরেকটা জিনিস জানতে হবে, আণবিক ওজন। আণবিক ওজন আর পারমাণবিক ওজন। আণবিক ওজন বের করতে গেলে পারমাণবিক ওজনটা অবশ্যই জানতে হবে। যেমন কয়েকটা মৌলের পারমাণবিক ওজন বলে দিচ্ছি। হাইড্রোজেনের 1, কার্বনের 12, আচ্ছা অক্সিজেনের 16, ম্যাগনেসিয়ামের 24, সোডিয়ামের 23, ক্লোরিনের 35.5, নাইট্রোজেনের 14, সালফারের 32, পটাশিয়ামের 39, ক্যালসিয়ামের 40।
কয়েকটা মনে রাখতে হবে, অঙ্কের সঙ্গে দেওয়া থাকে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এগুলো দিয়ে আমরা আণবিক ওজন বের করব। ধরো H2SO4, H2SO4 এর আণবিক ওজন কীভাবে বের করব? সমান এখানে হাইড্রোজেন কটা আছে? দুটো, তাহলে 1 × 2, কেন হাইড্রোজেনের পারমাণবিক ওজন কত? 1, এখানে দুটো পরমাণু থাকার জন্য 1 × 2, যুক্ত সালফারের কত? 32, যুক্ত অক্সিজেনের কত? না 16, তাহলে 16 × 4, তাহলে সমান 2 যুক্ত 32 যুক্ত 4 16 64, সমান হচ্ছে 98 গ্রাম আণবিক ওজন। এইভাবে আমরা আণবিক ওজন বের করে তারপর সেই সমস্ত অঙ্ক আমরা সমাধান করব, ঠিক আছে। গাণিতিক সমস্যাগুলো আমি দিচ্ছি, দেখো। 1 নম্বর, 40 গ্রাম NaOH সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম H2SO4 এর প্রয়োজন? H2SO4 এর প্রয়োজন, ঠিক আছে। আগে তোমাকে দেখে নিতে হবে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে কিসের বিক্রিয়া? H2SO4 এর বিক্রিয়াগুলো তোমাকে আগে লিখতে হবে। যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি ক্ষার, আর এইটা কি অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে পরস্পর কী উৎপন্ন করে? লবণ ও জল। তাহলে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে তবে প্রশমিত করতে পারবে। তাহলে NaOH যুক্ত H2SO4 পরস্পর বিক্রিয়া করে কি উৎপন্ন করে? সোডিয়াম সালফেট Na2SO4 প্লাস জল, লবণ এবং জল উৎপন্ন করে। এবারে সোডিয়াম হাইড্রোক্সাইডের আমরা আণবিক ওজন বের করব। সোডিয়ামের কত? 23, অক্সিজেনের কত? 16, হাইড্রোজেনের কত? 1, সমান কত? 40 গ্রাম। আচ্ছা, এখানে H2SO4 এর 1 × 2 যুক্ত 32 যুক্ত 16 × 4 সমান 2 যুক্ত 32 যুক্ত 64 সমান 98 গ্রাম। এখন লক্ষ্য করো, সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে H2SO4 এর বিক্রিয়ায়, আচ্ছা এটা ব্যালেন্স করতে রয়ে গেছে, ব্যালেন্স করতে হবে, সরি, এখানে 2 খাবে Na2SO4, দুটো 4 4 2 6, এখানে 2 খাবে, তাহলে কত হলো এটা? এখানে অক্সিজেন দুটো, অক্সিজেন 4টা, 4 2 6টা, এখানে দুটো 4 2 6টা, সালফার একটা, হাইড্রোজেন 4টা, 2 2 4টা হাইড্রোজেন। এবার মিলেছে, আগে ব্যালেন্স করে নিতে হবে। তাহলে এখানে 2 বসবে, তাহলে 2 × 40 সমান 80 গ্রাম হয়ে যাবে এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড আর 1 অণু H2SO4 সম্পূর্ণরূপে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করছে। তো এখানে দেখলাম 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 98 গ্রাম H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করেছে, লবণ ও জল উৎপন্ন করেছে। তাহলে এটাকে, এই পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইডকে এই পরিমাণ H2SO4 কী করেছে? প্রশমিত করেছে, তবে লবণ ও জল উৎপন্ন হয়েছে। তাহলে এটাকে আমরা ঐকিক নিয়মে লিখব। এখানে আমাকে বের করতে বলেছে কত গ্রাম H2SO4, তাহলে ওটা ওদিকে থাকবে। তাহলে 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 লাগে। তাহলে 1 গ্রাম NaOH কে প্রশমিত করতে 98/80 গ্রাম H2SO4 লাগে। আর তোমাকে এখানে দিয়েছে কত? না 40 গ্রাম NaOH। তাহলে 40 গ্রাম NaOH কে প্রশমিত করতে 98 × 40/80, কাটাকাটি করো, 2 49 সমান 49 গ্রাম H2SO4 লাগবে। হয়ে গেল খুব সহজে। তাহলে 40 গ্রাম NaOH কে প্রশমিত করতে 49 গ্রাম H2SO4 লাগবে। ওকে, এটা হয়ে গেল। নেক্সট, ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম
H2S হাইড্রোজেন সালফাইড H2S গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইডের প্রয়োজন? ফেরাস সালফাইড এর প্রয়োজন। ফেরাস সালফেটের প্রয়োজন বলছে ফেরাস সালফেটের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়ায় 1.7 গ্রাম H2S পেতে হলে কত গ্রাম ফেরাস সালফেটের প্রয়োজন? আগে জানতে হবে তোমাকে ফেরাস সালফেটের সংকেতটা কি না FeS। তার সঙ্গে কার বিক্রিয়া হচ্ছে না H2SO4 সালফিক অ্যাসিডের বিক্রিয়া। তাহলে কী উৎপন্ন করবে? বিক্রিয়াগুলো মনে রাখতে হবে কিন্তু FeSO4 ফেরাস সালফেট যুক্ত H2S গ্যাস। এবার ব্যালেন্সটা করে নাও। এখানে অক্সিজেন চারটা হয়ে গেছে, সালফার এখানে একটা দুটা, এখানে একটা দুটো হয়ে গেছে, FeO একটা আছে, হয়ে গেল। তাহলে ব্যালেন্স করা আছে। এবারে তুমি লোহার আণবিক ওজন কত? 56, আর সালফারের কত? 32। যদি যোগ করে দাও 6 2 8 5 3 8 88 গ্রাম। আর H2SO4 তো আণবিক ওজন আগে বের করেছে জানো 98 গ্রাম। এখানে H2S গ্যাস কতটা বেরিয়েছে? 1 × 2 যুক্ত 32 সমান কত? 34 গ্রাম। তাহলে এটাকে এবারে ওই কিংডমে সাজিয়ে দিলে হয়ে যাবে। একদম দেখো এখানে দেখছি যে 88 গ্রাম FeS থেকে আমরা 34 গ্রাম H2S পাচ্ছি। আবার আচ্ছা, এটা ঘুরিয়ে লিখতে হবে কত গ্রাম ফেরাস সালফেটটা তাহলে ডান দিকে রাখবো, তাহলে এটাকে এদিকে রাখবো। 34 গ্রাম H2S গ্যাস পাই 88 গ্রাম FeS থেকে, ফেরাস সালফাইড থেকে। ঠিক আছে, ফেরাস সালফাইড FeS। তাহলে 34 গ্রাম H2S গ্যাস পাই আমরা 88 গ্রাম FeS থেকে। তাহলে একে কত হবে? 88/34 গ্রাম FeS থেকে। আমাকে কত H2S পেতে বলেছে? 1.7। তাহলে 1.7 গ্রাম H2S গ্যাস পাবো আমরা 88 × 1.7 বাই কত? 34। তাহলে দশমিক তুললে নিচে কত হবে? 10। 17 দোকানে কত? 34, আর 44 দোকানে 88 সমান কত হচ্ছে? 44/10 সমান 4.4 গ্রাম FeS থেকে। তাহলে কি হলো? কি পেলাম? ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম H2S পেতে গেলে, মানে হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে হলে আমাকে 4.4 গ্রাম FeS ব্যবহার করতে হবে। ওকে, তিন নম্বর ম্যাথ। কত মোল CaCO3 কে উত্তপ্ত করলে 22 গ্রাম CO2 তৈরি হবে? এনটিপিতে CO2 এর আয়তন কত? ওই পরিমাণ এনটিপিতে ওই পরিমাণ CO2 এর আয়তন। এনটিপিতে ওই পরিমাণ CO2 এর আয়তন কত? ঠিক আছে, দেখো কত মোল CaCO3 কে উত্তপ্ত করলে 22 গ্রাম CO2 হবে। এখন লক্ষ্য করো CaCO3 মানে ক্যালসিয়াম কার্বনেট, CaCO3 কে যদি উত্তপ্ত করি মানে চুনাপাথর, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে চুনাপাথর, একে যদি আমরা উত্তপ্ত করি হিট দিই, কি উৎপন্ন করবে? ক্যালসিয়াম অক্সাইড CaO মানে পোড়া চুন, এবং তার সঙ্গে উৎপন্ন করবে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, ব্যালেন্সটা দেখে নাও। এখানে অক্সিজেন 3টে, এখানে 1 2 3টে হয়ে গেলে, ক্যালসিয়াম 1টা হয়ে গেছে, কার্বন 1টা, ব্যালেন্স করা আছে। এবারে এর আণবিক ওজন বের করো। ক্যালসিয়ামের কত? 40, কার্বনের কত? 12, অক্সিজেনের কত? 16 × 3, তাহলে সমান কত হচ্ছে এটা? 100 গ্রাম।
আর ক্যালসিয়াম অক্সাইড কত বেরিয়েছে এটা হিসাব করে নাও, 40 যুক্ত 16 সমান হচ্ছে 56 গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইড কত, 12 যুক্ত 16 ইন্টু 2 সমান 44 গ্রাম। 44 গ্রাম। ওকে, তাহলে লক্ষ্য করো কত মোল সিও3 থেকে উত্তপ্ত করলে 22 গ্রাম CO2 পাওয়া যাবে। এখন এখানে একে যদি আমরা হাফ করি, এখানে কত আছে 100 গ্রাম আছে আর এখানে 44 গ্রাম আছে। 100 গ্রাম CO3 থেকে উত্তপ্ত করলে 44 গ্রাম CO2 পাওয়া যায়। তাহলে আমি যদি এখানে 50 গ্রাম CO3 করি, CO3 কে যদি উত্তপ্ত করি, CO3 কে উত্তপ্ত করলে কত হবে, 22 গ্রাম CO2 উৎপন্ন হয়। কেন, এটাকে অর্ধেক করলাম, এটাও অর্ধেক হয়ে যাবে। এখানে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 44 গ্রাম CO2 পাওয়া যায়। যদি একে 50 করে দিই, অর্ধেক করে দিই, তাহলে কত, 22 গ্রাম CO2 পাওয়া যাবে। তাহলে আমার এখানে কি দেওয়া ছিল, 22 গ্রাম CO2 তৈরি হবে। এখানে বলা আছে মোলে, আমার বেরিয়েছে কিসে, এটা বেরিয়েছে কিসে না গ্রামে। তাহলে মোলে যদি প্রকাশ করতে চাই, তাহলে আমার 100 গ্রাম COCO3, 100 গ্রাম COCO3 মানে কত, 1 মোল COCO3 এর গ্রামে প্রকাশিত যে ওজনটা, এটাই তো এর মোল সংখ্যা। তাহলে 100 গ্রাম COCO3 সমান 1 মোল COCO3। যদি 50 হয় তাহলে 50 গ্রাম COCO3 সমান ইকুইভ্যালেন্স কত হবে, তাহলে 1/100 ইন্টু 50, কাটাকাটি করলে কত হচ্ছে 1/2, তাহলে কত, অর্ধেক মানে হাফ মোল COCO3। তাহলে উত্তরটা কি লেখা হবে, যে হাফ মোল COCO3 কে উত্তপ্ত করলে 22 গ্রাম CO2 পাওয়া যাবে। এবারে বলছি এনটিপিতে ওই পরিমাণ CO2 এর আয়তন কত, এনটিপিতে ওই পরিমাণ CO2 এর আয়তন কত। না আমরা জানি 1 মোল CO2 ইকুইভ্যালেন্স 22.4 লিটার, 22.4 লিটার। এটা কি এনডিপিতে, ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। 1 মোল CO2 ইকুইভ্যালেন্স কত, 22.4 লিটার। তো এখানে আমার যে CO2টা উৎপন্ন হয়েছে কত না 22 গ্রাম। 22 গ্রাম সমান কত, হাফ মোল CO2। 1 মোল CO2 সমান 1 মোল CO2 ইকুইভ্যালেন্স টু 1 মোল CO2 সমান 44 গ্রাম CO2। তাহলে 44 গ্রাম CO2 ইকুইভ্যালেন্স টু 1 মোল CO2 ঘুরিয়ে লিখলে, তাহলে আমার 22-এ কত হবে, তাহলে 22 গ্রাম CO2 সমান 22/44 মোল সমান কত, 1/2 মোল। তাহলে 1 মোল CO2 এর আয়তন কত হচ্ছে, 22.4 লিটার। তাহলে হাফ মোল CO2 এর আয়তন কত হবে, 22.4/2 লিটার সমান কত হবে, 11.2 লিটার। বোঝা গেল কি না? তাহলে এটাকে আমি প্রথমে কিসে বের করলাম, গ্রামে বের করে তারপর মোলে প্রকাশ করলাম। তারপর এটা হচ্ছে এনটিপিতে ওই পরিমাণ CO2 এর আয়তন কত। এখানে CO2 দেওয়া আছে 22 গ্রাম CO2। আমরা জানি যে 44 গ্রাম CO2 সমান 1 মোল CO2। তাহলে 22 গ্রাম CO2 সমান কত হবে, হাফ মোল। তাহলে এনটিপিতে আমরা জানি যে 1 মোল CO2 এর আয়তন কত, 22.4 লিটার। তাহলে হাফ মোল CO2 এর আয়তন কত হবে, 11.2 লিটার। 2 দিয়ে ভাগ করে দিলাম। ওকে, CaCO3 এর সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় CaCl2 তারপর CO2 আর ও জল উৎপন্ন হয়। ঠিক আছে, এরপর 50.0 গ্রাম CaCO3, 55.5 গ্রাম CO2, 55.5 CaCl2
C 3 থেকে হচ্ছে গ্রাম CaC3 থেকে 55.5 গ্রাম 55.5 গ্রাম CaCl2, 22.0 গ্রাম CO2 ও 9.0 গ্রাম H2 জল উৎপন্ন করতে কত গ্রাম HCl এর প্রয়োজন, HCl এর প্রয়োজন, আর প্রয়োজনীয় HCl এর প্রয়োজনীয় HCl এর মূল সংখ্যা নির্ণয় করো। মূল সংখ্যা নির্ণয় করো। দেখো অঙ্কটা দেখতে অনেক বড়, লেন্দি, কিন্তু খুব ছোট, খুব সহজ, একদম ইজি। ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে দেখো, ক্যালসিয়াম এর ধনাত্মক অংশের সঙ্গে এর ঋণাত্মক অংশ যুক্ত হবে, এটার সঙ্গে এটা যুক্ত হলে কি উৎপন্ন করবে? ক্যালসিয়াম ক্লোরাইড। যুক্ত কার্বনেটটা ভেঙে কি উৎপন্ন করবে? CO2, আর ওর অক্সিজেন আর হাইড্রোজেন যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? জল। এই হচ্ছে ব্যাপার। এবার ব্যালেন্সটা দেখে নাও। এখানে অক্সিজেন দুটোকে তিনটে, এপাশে তিনটে আছে, ক্যালসিয়াম একটা আছে, ক্লোরিন কিন্তু এপাশে আছে দুটো, এপাশে একটা, তাহলে এখানে 2 খাওয়াতে হবে। তাহলে 2 খাওয়ালে আমার তাহলে দুটো হাইড্রোজেন হয়ে যাচ্ছে এবং ক্লোরিন দুটো হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যালেন্স। এইবারে এর আণবিক ওজন বের করো। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ওজন কত বেরিয়েছিল? 100 গ্রাম আগে করানো ছিল। আর 2 × HClটা কত হবে? 35. হাইড্রোজেনের হচ্ছে 1 আর ক্লোরিনের হচ্ছে 35.5 সমান 36। 2 × 36.5, 36 × 72 = 73.0। আচ্ছা, ক্যালসিয়াম ক্লোরাইড কত হচ্ছে? ক্যালসিয়ামের 40, 35.5 × 2, 35.5 × 2, দুটো ক্লোরিন আছে তাই 35.5 × 2 হবে। তাহলে 40 + 71 সমান 111। CO2 কত হচ্ছে? CO2 কত হচ্ছে? 44 গ্রাম। CO2 44 গ্রাম। জল কত হচ্ছে? 18 গ্রাম। জল হচ্ছে 18 গ্রাম। এগুলো তো তোমরা জানো, অতএব আমি আর ডিসকাস করলাম না। 44 গ্রাম। এখন লক্ষ্য করো, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে 73 গ্রাম HCl বিক্রিয়া করে 111 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড এবং 44 গ্রাম CO2, 18 গ্রাম জল উৎপন্ন হয়েছে। সবগুলোকে অর্ধেক করে দাও। সবগুলোকে অর্ধেক করে দিলে এটা কত হচ্ছে বলো তো? 50 গ্রাম CaC3 যুক্ত এর সাথে একে অর্ধেক করলে কত হবে? 36.5 গ্রাম HCl পরস্পর বিক্রিয়া করে একে অর্ধেক করলে কত হবে? 55.5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড যুক্ত এর সাথে উৎপন্ন হবে 22 গ্রাম CO2 যুক্ত উৎপন্ন হবে 9 গ্রাম H2। লক্ষ্য করো তাহলে সমস্ত টার্মগুলোকে, সংখ্যাগুলোকে আমি অর্ধেক করে দিয়েছি। 50 গ্রাম 73-এর অর্ধেক 36.5, 111-এর অর্ধেক 55.5, 44-এর অর্ধেক 22 গ্রাম আর 18-এর অর্ধেক 9 গ্রাম। এখন লক্ষ্য করো উপরের দিকে 50 গ্রাম দেখো CaC3 থেকে, 55.5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আর 22 গ্রাম দেখো CO2 আর 9 গ্রাম দেখো জল। মিলছে কিনা দেখে নাও, এই সংখ্যাগুলো মিলছে কিনা দেখে নাও। এ পাশটা মিলে গেছে, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটটাও মিলে গেছে। তাহলে এর সঙ্গে কত HCl বিক্রিয়া করেছিল? 36.5। তাহলে 36.5 গ্রাম HCl এর প্রয়োজন, 36 গ্রাম HCl এর প্রয়োজন। এক লাইনে অঙ্কটা হয়ে গেল, কত সুন্দর। এবারে বলছে HCl এর মোল সংখ্যা বের করতে হবে। তাহলে 1 মোল HCl সমান কত গ্রাম? 1 মোল HCl সমান না, 1 মোল HCl সমান 36.5 গ্রাম। কোথা থেকে আসছে? 36, এইখান থেকে আসছে। দেখো HCl এর কত হচ্ছে এখানে? 36.5, 1 মোল। হাইড্রোজেনের 1 আর ক্লোরিনের 35.5, টোটাল কত হচ্ছে? 36.5। তাহলে 1 মোল HCl সমান 36.5। তাহলে আমার এখানে লাগছে কত?
36.5 গ্রাম HCl লেগেছে, তাহলে এই 36.5 গ্রাম HClটাই কত 1 মোল, তাহলে আমার এখানে 1 মোল HCl লেগেছে। ওকে, এই অঙ্কগুলো তোমরা দেখবে, আরও প্রশ্নবিচিত্রা ধরে ঘাঁটবে, অঙ্কগুলো দেখবে, অঙ্ক লেগে যাবে। এবারে এই প্রশ্নবিচিত্রাতে যে অঙ্কগুলো আছে গোটা 5-7 বিক্রিয়া যদি তোমরা করে যাও, আশা করি তোমাদের লেগে যাবে অঙ্ক।